মাটি ভেদ করে উঠে এসেছেন বাবা কাল ভৈরবের মূর্তি। মাটি খুঁড়ে বের করা হয়েছে বাবা কাল ভৈরবের মূর্তি। নিয়ে যেতে লাগছিল, তো ওনার কোদালে বেঁধেছিল। প্রচুর মানুষ আসছেন, তারা পূজা দিচ্ছেন। আমাদের মেরে ফেলে নিয়ে যেতে হবে এই মূর্তি। আপনি যদি ভাবেন বাংলার ইতিহাস শেষ, তাহলে এই ভিডিওটা আপনার ধারণা বদলে দেবে। দক্ষিণ দিনাজপুরের মাটির নিচে শত শত বছর ঘুমিয়ে থাকা এক ভয়ঙ্কর শক্তি হঠাৎ জেগে উঠেছে। কোনো খোঁজাখুঁজি নয়, কোনো গল্প নয়, একজন সাধারণ মানুষ কোদাল দিয়ে মাটি কাটতে বেরিয়ে আসে এই মূর্তি। 3টি মাথা, 12টি হাত, হাতে হাতে অস্ত্র, পায়ের নিচে সব, পাশে যোগিনী আর পিঠে হাতির চামড়া। এটা কি সত্যি বাবা কাল ভৈরব? আমি নিজে সেখানে গিয়ে গ্রামবাসীদের মুখে শুনেছি পুরো ঘটনা, আর জেনেছি এখানে কোটি টাকা মন্দির তৈরির ভবিষ্যৎ পরিকল্পনা। ওই কোটির কাছাকাছি একটা এখানে মন্দির করব, কোটির কাছাকাছি বাজেট। এখন কতদূর কি পারি দেখি। মূর্তিটি কোথায় পাওয়া গিয়েছে, এখানে পাওয়ার কারণ কি, আপনি এখানে কিভাবে আসবেন, সব জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ এটা শুধু আবিষ্কার নয়, এটা বাংলার ইতিহাসের জেগে ওঠা। নমস্কার, এই মুহূর্তে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার ঘাটুল গ্রামের সবচেয়ে বড় খবর হলো মাটি ভেদ করে উঠে এসেছেন বাবা কাল ভৈরবের মূর্তি। মাটি খুঁড়ে বের করা হয়েছে বাবা কাল ভৈরবের মূর্তি। প্রথম দিকে অনেকে এই মূর্তিটিকে দেবী মূর্তি বলে প্রচার করেছেন, যেটা কিন্তু একদমই ভুল। অ্যাকচুয়ালি আমরা যদি এই মূর্তিটিকে যদি একটু ভালো মতো পর্যবেক্ষণ করি, তাহলে কিন্তু এই মূর্তিটি কোনোভাবেই দেবী কিন্তু হতে পারে না। আমি আপনাদের প্রত্যেকটি বিষয় একদম মূর্তিটিকে যখন বিশ্লেষণ করব, সব কিছু আমি আপনাদের একদম বুঝিয়ে দেবো যে অ্যাকচুয়ালি যে কাল ভৈরবের বৈশিষ্ট্যগুলো এই মূর্তিতে রয়েছে। প্রত্যেকটা জিনিস আমি আপনাদের একদম গুছিয়ে গুছিয়ে বলে দেখাবো। তার আগে আমি আপনাদের দেখাই যেখান থেকে এই ইতিহাস শুরু, যেখান থেকে এটা হলো সেই জায়গা। এখান থেকেই কিন্তু খনন কার্য করে এই কাল ভৈরবের মূর্তি পাওয়া গিয়েছিল। যে জায়গা থেকে মূর্তিতে পাওয়া গেছিল, দাদা একটু এই বিষয়টা বলেন, মানে কবে ঘটেছিল ঘটনা এবং কিভাবে হলো? 12 ডিসেম্বর। হ্যাঁ, 12 ডিসেম্বরে ও একজন বাড়ির মানে লোক আচ্ছা আচ্ছা এখান থেকে মাটি নিয়ে যেতে লাগছিল। আচ্ছা আচ্ছা তো ওনার কোদালে বেঁধেছিল। আচ্ছা, তো তারপরে খনন করা হয়েছে। খনন করে জিনিসটাকে বের করে তারপর বড় জিনিস দেখতে পেয়ে তারপর ওটাকে জিসিবি এনে বের করে ওখানে উঠিয়ে ওখানে প্রতিষ্ঠান করা হলো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আপনার নাম? অর্জুন মণ্ডল। এখন বর্তমানে এই জায়গাটিতে স্থাপন করেছেন। আমরা কাছে যাব, সব কিছুই আমি আপনাদের দেখাবো, চলুন। এখন প্রশ্ন একটাই, এই মূর্তির কি সত্যিই কাল ভৈরব নাকি অন্য কোনো দেবতার রূপ? চলুন, আবেগ নয়, শাস্ত্র, আইকোনোগ্রাফি আর দৃশ্যমান প্রমাণের ভিত্তিতেই বিষয়টা বুঝে নেওয়া যাক। প্রথমে যেটা চোখে পড়ে, এই মূর্তিটিতে রয়েছে একাধিক মস্তক। আমি নিজে পরিষ্কারভাবে লক্ষ্য করেছি এখানে 3টি মাথা দৃশ্যমান। আর প্রত্নতাত্ত্বিক দৃষ্টিতে বহু ক্ষেত্রেই কাল ভৈরবকে চতুর্মুখ বা বহুমুখ রূপে কল্পনা করা হয়েছে। বিশেষ করে পাল যুগের তান্ত্রিক শিল্পকলা এই বহুমুখী ভৈরব রূপই হলো খুব পরিচিত। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ, এই মূর্তিটিতে রয়েছে 12টি বাহু, আর প্রত্যেকটি হাতেই রয়েছে অস্ত্র। আমি নিজে দেখেছি খড়গ বা তলোয়ার, ধনুক, তীর, ডমরু, কপাল বা খুলির পাত্র। এই সমস্ত অস্ত্রগুলোই ঠিক সেগুলোই যেগুলো শাস্ত্র অনুযায়ী কাল ভৈরবের পরিচায়ক। ভৈরব মানেই শুধু রুদ্র নন, তিনি দণ্ডধারী, সংহারক এবং রক্ষক, আর সেই কারণেই তার হাতে থাকে সংহার ও নিয়ন্ত্রণের প্রতীক অস্ত্র। এরপর আসি সবচেয়ে ভয়ঙ্কর অথচ গুরুত্বপূর্ণ দিকটিতে। এই মূর্তিটি একটি শায়িত শবদেহের উপর দাঁড়িয়ে আছে। তান্ত্রিক শৈব দর্শনে বিশেষ করে কাল ভৈরব রূপে সবের উপর দণ্ডায়মান ভৈরব, মৃত্যু ও সময়ের উপর পরম নিয়ন্ত্রণের প্রতীক। এটা শিবের সেই রূপ যিনি কালেরও কাল, মহাকাল। এবার লক্ষ্য করুন পায়ের নিচের অংশে, এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে পদ্মফুল, তার নিচে নৌকা এবং আরও নিচে কচ্ছপ বা কুর্ম। কুর্ম হলো বিষ্ণুর দ্বিতীয় অবতার। এই কুর্মের উপস্থিতি আমাদের ইঙ্গিত দেয় এই মূর্তি কেবল শৈব নয়, বরং শৈব বৈষ্ণব তান্ত্রিক ধারার এক অপূর্ব সমন্বয়। এই ধরনের দার্শনিক মিশ্রণ পাল যুগের শিল্পকলার এক অনন্য বৈশিষ্ট্য। এবার আসি একটি গভীর বিষয়ে। এই মূর্তিটির পাশে রয়েছে 2টি ক্ষুদ্র মানবকৃতি মূর্তি, একজন পুরুষ এবং একজন নারী। তারা পদ্মের উপর দণ্ডায়মান। তান্ত্রিক আইকোনোগ্রাফিতে এদের বলা হয় অ্যাটেন্ডিং ডায়েটিস। অনেক ক্ষেত্রে এরা যোগিনী বা শক্তির প্রতীক। বিশেষ করে ভৈরবের ক্ষেত্রে যোগিনী সহচর থাকা একেবারেই অস্বাভাবিক নয়। আর এবার সেই রহস্যের বিষয়টি, হাতির মুখ এবং হাতির চামড়া। আমি নিজে লক্ষ্য করেছি মূর্তিটির দেহে এমন চিহ্ন রয়েছে যা হাতির চামড়ার উপস্থিতির ইঙ্গিত দেয়। পুরাণ অনুযায়ী কাল ভৈরব একটা সময় হাতি মানে গজাসুরকে কিন্তু বধ করেছিলেন। আমরা যদি বিভিন্ন ছবি দেখি, তাহলে কাল ভৈরবের পিছনে তিনি গজাসুরকে বধ করার পর হাতির যে চামড়া,
সেই 4 হাত দিয়ে চার চামড়া নিয়ে সে পিঠে জড়িয়েছিল। এই গজচর্ম ধারণ ভৈরবের এক অত্যন্ত পরিচিত তান্ত্রিক প্রতীক। সবশেষে বলি, এই মূর্তিটির মুখমণ্ডলে দাড়ি, রুদ্র অভিব্যক্তি, মুন্ডমালা এবং তন্ত্র প্রভাবিত অলংকার সব মিলিয়েই একটাই কথা বলে, এটি কোনো সাধারণ শৈব মূর্তি নয়, এটি তান্ত্রিক কাল ভৈরবেরই এক বিরল রূপ। সব প্রমাণ, শাস্ত্র, ভাস্কর্য শৈলী এবং প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ মিলিয়ে আমি তাই দৃঢ়ভাবেই বলছি, দক্ষিণ দিনাজপুরের মাটি থেকে পাওয়া এই মূর্তিটি সম্ভবত পাল যুগের এক বিরল কাল ভৈরবের মূর্তি। এক পাশে যেটা দেখা পরিষ্কার যেটা বোঝা যাচ্ছে যেমন রূপ রয়েছে, সেটা কিন্তু চারিদিকেই একইভাবে রয়েছে। তো প্রচুর মানুষ এসেছেন দেখার জন্য, কারণ আজ এটা শুধু মূর্তি উন্মোচন নয়, আজ কিন্তু ভাইয়োর, দক্ষিণ দিনাজপুরের এই ভাইয়োর কিন্তু আজ ইতিহাস তৈরি করলো। আজ এখানে প্রচুর মানুষ আসছেন, তারা পূজা দিচ্ছেন, তারা অনেকে ভক্তি শ্রদ্ধা রাখছেন, ভোগ দিচ্ছেন। মূর্তিটির বেশ কিছু অংশ ভাঙা রয়েছে। ভাঙা থাকার কারণে কোথাও যদি শিলালিপি যদি থাকতো, তো শিলালিপি থেকে সেখানকার ইতিহাস সম্পর্কে জানা যায়, সেটার প্রকৃত অর্থ বোঝা যায়। এবং কিছু কিছু অংশ এই ভাঙার কারণে আমরা সেই জিনিসগুলো আমাদের চোখের আড়ালেই থেকে গেল। বিশেষ করে মুখের যে নাক মুখটা ভেঙে যাওয়ার কারণে আমরা কিন্তু সঠিক এক্সপ্রেশনটা বুঝতে পারছি না, কারণ প্রতিটা জিনিসেরই চোখ মুখেই তার এক্সপ্রেশনটা থাকে, অর্থাৎ তিনি রাগী না শান্তভাবে রয়েছেন সেটা কিন্তু মুখেই ধরা পড়ে। হ্যাঁ, অ্যাকচুয়ালি জিনিসটা খুব সুন্দর। এটা যদি পুরো গোটা থাকতো মূর্তিটা, তো সত্যি দেখার মতো জিনিস। এবং এখান থেকে প্রমাণ হয় এটা, যে এখানে একসময় বড় মন্দির বা এই সমস্ত মূর্তি ছিল। হ্যাঁ, যার জন্যে এতদিন পরে এগুলো খনন কার্য করার পরে এগুলো উঠে আসছে। মাটির নিচ থেকে কাল ভৈরবের মূর্তি পাওয়ার যে ঘটনা, এটা কিন্তু বাংলা তথা ভারতের বুকে কিন্তু বিরল থেকে বিরলতম ঘটনা। তবে এইখানে কাল ভৈরবের মূর্তি পাওয়ার পর প্রশাসন কিন্তু প্রচুর চাপ দিচ্ছে। পুলিশ প্রশাসন থেকে বারবার ওনারা আসছেন মূর্তিটিকে তারা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তবে লোকাল মানুষ বা গ্রামবাসী কমিটির মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু কোনো মতেই এটা দিতে চাচ্ছে না বা দিবে না। কাকু, আপনারা কি বলতে চান এই বিষয়ে? যে পুলিশ প্রশাসন তো প্রচুর চাপ দিচ্ছে, বারবার আসছে মনে হয়। তাই তো? কয়েকবার একটা জিসিপি ট্রাক্টর নিয়ে আসছিল, আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের গ্রামবাসী, বিশেষ করে আমাদের ছেলেদের থেকে মহিলারাই একা যেতেই দিবে না। পুলিশের সামনে বললো কান্নাকাটি করে আমাদের মেরে ফেলে নিয়ে যেতে হবে এই মূর্তি। মানে যদি নিয়ে যাও তাহলে আমাদের মেরে ফেলতে হবে। আমরা ওই মূর্তির আগে আপনাদের সামনে আগে আমরা শুয়ে পড়বো, আমরা কোনো মতেই নিয়ে যেতে দেবো না। আর ভবিষ্যতে কি চিন্তা ভাবনা কি? আমরা মোটামুটি ওই কোটির কাছাকাছি একটা এখানে মন্দির করব। কোটির কাছাকাছি বাজেট, এখন কতদূর কি পারি দেখি। আপাতত কি প্রাণ প্রতিষ্ঠান হয়ে গেছে? না, এখন আমরা কিছু করিনি, এখন কিছু আমাদের স্থায়ী হয়নি এখন। আচ্ছা আচ্ছা। যার জন্য আমরা এখনো চুপচাপ আছি কিছুদিন, তারপরে একটু চেষ্টা নিব। প্রশাসনের একটু ঝামেলা আছে। এবার কেন করিনি, কারণ হচ্ছে এটা 12/12/25 অর্থাৎ 12/12 শুক্রবারে যে দিন আমরা পাই, সেটা আমরা রিসার্চ করে কি সার্চিং করে না কেউ পাচ্ছে, এটা নাম হচ্ছে মহাকাল ভৈরব। ওদিনে আবির্ভাব হয়েছিল, আর ঠিক ওই শুক্রবারেই আমরা এটা পেয়েছি। তিথি নক্ষত্র আমাদের মিলে গেছে। কিন্তু এই ঠাকুর যে কোথায় আছে আমরা শুনতে পাচ্ছি কাশ্মীরে আছে। সেই কাশ্মীর এখন আমাদের এখান থেকে রিপোর্ট ওদের কাছে শুনতে হবে এটা কিভাবে কে পুজো দিতে পারবে, কি মন্ত্রে পুজো হবে, কি লাগবে। তার সাথে শুধু দিলে তো আমাদের ক্ষতি হতে পারে। এই জন্য আমরা এখনো অ্যাকচুয়ালি যেরকম তার নিয়ম যেমন, সেই জন্যই আপনারা এখনো প্রাণ প্রতিষ্ঠান করেন, সেই নিয়মে পূজা পরবর্তীকালে করবেন। আর ওঠানোর পিছনে যে কিভাবে উঠলো কিভাবে বিষয়টা? এখানে এই উঁচু ঢিপটার মধ্যে ইট বালি এবং মাটি মিশ হয়ে এবং উঁচু হয়ে আছে। ওই একটা ছেলে এই রাস্তার মধ্যে গর্ত হয়েছিল, তো ওই মাটিগুলো ওখানে রাস্তার মধ্যে দেবে। কি যেন নাম ছেলেটার? চন্দ্র মার্ডি। হ্যাঁ, ও ওখান থেকে ওই কাজটা করতে যাচ্ছে, আসে একটু অংশ দেখতে পেয়েছে। ওই দেখার পর ওকে ভয় লেগে গেছে, তখন বাড়িতে চলে গেছে। ওর দাদাকে বলছে, ওর দাদা তখন সবাইকে আরও কয়েকজনকে ডুকে নিয়ে এসে কিছু শাবল টাবল নিয়ে এসে ওটা খুঁড়ে বের করানো হয়েছে। পরে জেসিবি নেওয়া হয়েছে পুলিশের অর্ডারে। আজকের এই ঘটনা কিন্তু পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে, আপনারা জানেন। হ্যাঁ, তা তো রিপোর্ট পাচ্ছি। পোস্ট দেখলাম, উনি হচ্ছে বিশেষ করে দেবদেবীর বিষয় নিয়ে লেখালেখি করেন। ওনার বাড়ি কর্ণাটক, দক্ষিণ ভারতের লোক। সেই লোকটা এই বিষয়ে লেখালেখি করেছেন ফেসবুকে। সেই সঙ্গে কলকাতার একজন লেখক আছে, ওনার নাম হচ্ছে অভিক সরকার। উনি এইসব মাটির নিচ থেকে পাওয়া দেবদেবী
এইসব তন্ত্রমন্ত্র এইসব বিষয় নিয়ে লেখালেখি করেন। ওনার বইও আছে, সেই বইটির নাম হলো এবং ইনকুইজিশন। সেই বই থেকে ইন্সপায়ার হয়ে রিসেন্টলি একটি সিনেমা তৈরি হলো ভোগ নামে। উনিও কিন্তু এই বিষয়ে লেখালেখি করছেন। এমনকি আমাদের জেলার যে ইতিহাস তথা ইতিহাসের লেখক বা ইতিহাসের গবেষক ডক্টর সমীর ঘোষ, তিনিও এই বিষয়ে লেখালেখি করেছেন। আজ এটা কিন্তু অনেক জায়গায় পৌঁছে গেছে। আর সত্যি ভারতের বুকে এরকম মূর্তি পাওয়া বিরল থেকে একদম বিরলতম ঘটনা। আজ ঘাটুল গ্রামবাসী হিসাবে বা আমরা জেলাবাসী হিসাবে আমাদের গর্ব হওয়া উচিত। আমরা কিন্তু অনুমান করতে পারি এইসব জায়গায় বিশাল বড় কোনো মন্দির আছে বা মঠ থাকতে পারে, তাই কি না? আপনাদের কি মনে হয়? অবশ্যই অনেক মূর্তি এখনও হয়তো এর ভিতরে অনেক মূর্তি আছে। আর যেখানে আমরা পেয়েছি না, ওর নিচেও আমরা দেখেছিলাম পাথরের কিছু অংশ ছিল। তা আমরা ওটা খনন করতে চাচ্ছিলাম, কিন্তু চতুর্দিকের একটু অসুবিধার জন্য আর ওটা আমরা বাদ দিয়ে দিলাম। তো বাইরের থেকে অনেক লোক এখানে আসতে চাইছেন, তারা সঠিকভাবে আসার রাস্তা খুঁজে পাচ্ছে না। আপনি একটু সঠিকভাবে বলে দেন, যাতে বাইরের লোক, বিশেষ করে জেলার বাইরের লোক কেমনভাবে এখানে আসতে পারে একদম। এখানে যেমন প্রথম হচ্ছে আমাদের জেলাটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর, একদম। আর ব্লকটা হচ্ছে তপন, আর এখানে হচ্ছে অঞ্চল হিসাবে গ্রাম পঞ্চায়েত হিসাবে হচ্ছে 8 নম্বর গুরাইল অঞ্চল। আর আমাদের এটা ভাইয়ের নামেই চেনে, পড়েছে ঘাটুল, কিন্তু ঘাটুল নামে চেনে না, ভাইয়ের নামেই গোটাটাই বিস্তারিত হয়েছে। আর সবচেয়ে বেশি মানে মায়ের থান বললে হ্যাঁ, মা ঘণ্টেশ্বরী। বা মায়ের, হ্যাঁ, মা ঘণ্টেশ্বরী মন্দির। ধরেন কেউ আসলো গাড়ি নিয়ে, তারা আসছে কলকাতা থেকে আসছে, তারা কিভাবে আসবে? কোনো লাইন দিয়ে এই মালদা থেকে এই পাকুয়া, তার আগে আইহো বুলবুলি দিয়ে আসতে পারবে, এদিক দিয়ে গাজল দিয়ে আবার বামনগোলা দিয়েও আসতে পারবে, আবার এদিক দিয়ে রিটোল দিয়েও আসতে পারবে, ওদিকে গঙ্গানাপুরে যদি কেউ চলে যায় গঙ্গানাপুর দিয়ে নয়াবাজার দিয়ে আসতে পারবে, এদিকে বালুঘাট থেকে তো আসতে পারবেই। এখানে অলৌকিক কিছু ঘটনা ঘটেছে, সেগুলো আমি বৃত্তান্তভাবে বলছি। হ্যাঁ, অবশ্যই। যেদিন আমরা রাত্রে পাহারা দিই এখানে, বেরোনোর পর, হ্যাঁ হ্যাঁ, প্রথম রাত্রে ঘটনা বলছি। আচ্ছা। দ্বিতীয় দিনের ঘটনা বলবো, শোনেন। প্রথম দিনে যেখানে আমরা পাহারা দিয়ে এখানে থাকি, সেদিন রাত মোটামুটি 2টো থেকে 2:30 মতো বাজে। আচ্ছা আচ্ছা। তখন আমরা সবাই ছিলাম এখানে, সবাই বলতে সবাই না 5-7 জন ছিলাম এখানে। আচ্ছা। এবার হঠাৎ করে একটা গন্ধ আসলো, যে ব্যাসটি একটা গন্ধ, আসলো, পচা টাইপের একটা গন্ধ আসলো। এবার কিছুক্ষণ পরে, মিনিট বাদিক পরে এমন একটা গন্ধ আসলো, যে গন্ধটা এত সুন্দর গন্ধ, সে গন্ধ শুনলে আপনারা সবাই মুক্ত হয়ে যাবেন। যে গন্ধ আমরা জীবনে কখনো শুনিনি বা দেখিনি, বা গন্ধ নাকে অভিজ্ঞতা নাই, ওগুলো মানে ধারণার বাহির। সেই দিনের ঘটনা আমি এই পর্যন্ত বলছি। তার পরের দিনের ঘটনা বলি। সেদিন রাতটা আমি ছিলাম না, এবার আমার এক ভাই ছিল। সেই ভাই সেই টাইমটা সেম টাইম, আচ্ছা, 2-2:30 মধ্যেই এই পুকুরটা দেখতে পাচ্ছেন তো, এই পুকুরটাতে আমাদের মানে আর একটা শক্তি, তার সঙ্গে এই প্রতিমার মায়ের একটা যোগসূত্র আছে। ওখানকার জল দিয়ে পুজোয় সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা। এবার সবাই ঘুমিয়ে গেছে, ওই ছেলেটা, ভাইটা আমার একাই জেগে আছে। ওই পুকুর থেকে একটা শব্দ আসছে, শাঁ করে শব্দ আসছে, মানে হাওয়া উঠে আসছে নাকি, অথচ কিছু নড়ছে না, গাছপালা কিছু পাকা নড়ছে না, শুধু এই চাঁদোয়াটা দেখছেন তো, শুধু চাঁদোয়াটা দুলছে এরকম করে, হ্যাঁ দুলছে। এবার ছেলে ওই ভাইটা দিকে হচ্ছে, আমার চরম ভয় লেগেছে দাদা। আমি সেই মুহূর্তে আজকে আর সেদিন থেকে ওই ভাই আর এখানে থাকিনি। আপনারা আসেন, সবাই দেখেন, কেউ মানুষ করে যান, যদি ঠাকুরের দয়া থাকে আপনাদের সবার মনোকামনা পূর্ণ করে দেবে। এটুকুই আপনার কাছে বার্তা আমি পৌঁছাচ্ছি। আর কেউ বলেছে নাকি, ওই ফেসবুকে একদিন দেখলাম 4 কিলো 5 কিলো ওজন, কিছু ফেক নিউজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গোটাটাই ফেক নিউজ। আমাদের এই মূর্তি তুলতে জিসিবি যেটা পারেনি, সে যে দাদা পোস্ট করেছে, দাদার কাছে করহাত মানে জোড়হাতে মিনতি করছি, এই ধরনের পোস্ট কেউ করবেন না। এটা তুলে নেন, এই ধরনের পোস্ট কেউ করবেন না। যে দাদা বলেছেন যে 5 কেজি 6 কেজি ওজনের মূর্তি, এটা তুলে নেন, এই কথা লিখবেন না।
এই মূর্তিটি মাটির নিচ থেকে পাওয়ার পর আমরা আজ এক অদ্ভুত দ্বন্দ্বের মুখোমুখি দাঁড়িয়ে আছি। দুটি ভিন্ন মানসিকতা, দুটি ভিন্ন পথ, কিন্তু দুটোই নিজেদের মতো করে সত্যি। একদল মানুষ বলছেন এই মূর্তিটি প্রশাসনের হাতে তুলে দেওয়া হোক, বৈজ্ঞানিক পরীক্ষা হোক, প্রত্নতাত্ত্বিক খনন হোক। হয়তো এখানেই একদিন দাঁড়িয়েছিল কোনো প্রাচীন মন্দির বা কোনো মঠ, যার ধ্বংসাবশেষ আজও মাটির গভীরে ঘুমিয়ে আছে। যদি তা প্রমাণিত হয় তাহলে দক্ষিণ দিনাজপুর যে জেলা আজও পর্যটনের মানচিত্রে প্রায় অনুপস্থিত, সেই জেলা একদিন বড় ধর্মীয় পর্যটন বা ঐতিহাসিক পর্যটন কেন্দ্রে হয়ে উঠতে পারে। কিন্তু বাস্তবটা আমরা সবাই জানি, এই জেলা সবচেয়ে বড় মহাভারতের যুগের সঙ্গে যুক্ত বানগড়কে নিয়ে এখনও অবধি কোনো বড় ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গড়ে ওঠাতে পারেনি। এমনকি এটাও শোনা যায় বহু প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শন আজ ধুলোয় ঢাকা কোনো অচেনা গুদামে পড়ে আছে। ইতিহাস বেঁচে আছে, কিন্তু চোখের আড়ালে, মানুষের স্পর্শের বাইরে। কিন্তু একই সঙ্গে আরেক দল মানুষ বলছেন বাবা কাল ভৈরব কোনো উদ্ধার করা বস্তু নন, তিনি হাজার হাজার বছর মাটির নিচে ছিলেন প্রকৃতির নিয়মেই, আর প্রকৃতির নিয়মেই তিনি আজ উঠে এসেছেন। বহু বছর তিনি ভোগ পাননি, পূজা পাননি। আজ তার স্থান কোনো গুদামের অন্ধকার কোণে নয়, তার স্থান মন্দিরের গর্ভগৃহে, যেখানে প্রতিদিন ধূপধুনো জ্বলবে, প্রদীপের আলোয় তার রুদ্ররূপ দীপ্ত হবে, কাসর ঘণ্টার ধ্বনিতে মুখর হবে আকাশ বাতাস। প্রশ্নটা তাই খুব সহজ, আবার গভীরও। আমরা কি ইতিহাসকে শুধু কাচের বাক্সে বন্দি করে রাখবো, নাকি ইতিহাসকে জীবিত রেখে তার বিশ্বাস, ভক্তি আর স্মৃতির সঙ্গে বাঁচতে দেব? বাবা কাল ভৈরব কি শুধুই একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, নাকি তিনি আজও বাংলার মাটির প্রহরী, আজও জাগ্রত মহাকাল? এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের মত কি? আপনারা কোনটা চান, মন্দির না জাদুঘর, বিশ্বাস না গবেষণা? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, কারণ এই সিদ্ধান্ত শুধু একটি মূর্তির নয়, এই সিদ্ধান্ত আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি আর আমাদের ভবিষ্যতের। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তথ্যের বিষয়ে যদি আপনাদের কোনো ভুল ত্রুটি, যদি ভুল বলে থাকি, সেই বিষয়গুলো আপনারা ছোট মনে করে ক্ষমা করবেন এবং পারলে সেই জায়গাটিকে কালেকশন করে দিবেন।